সাউথ আফ্রিকার জেতার জন্য ৪৮ বলে দরকার মাত্র ৪ রান, কিন্তু ঠিক তখনই ধোনি বোলারকে দাঁড় করায় আর ফিল্ডিংয়ে কিছু পরিবর্তন করে, আর এর পরেই পড়ে যায় ব্যাক টু ব্যাক দুটো উইকেট। ধোনির এক সিদ্ধান্তে সেদিন ঘুরে যায় ম্যাচ, জিতে যায় ভারত। অন্যদিকে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন গ্রেম স্মিথ তাদের হারের দায় সোজাসুজি চাপিয়ে দেয় ধোনির ওপর। কিন্তু কেন? আসল ঘটনাটা কি ঘটেছিল সেদিন? আসুন জেনে নিই পুরো গল্পটা। 12 জানুয়ারি 2011 এই দিন ভারত আর সাউথ আফ্রিকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ছিল, কিন্তু এই ম্যাচে ভারত পরাজিত হয় 135 রানে, যাকে বলে একেবারে লজ্জাজনক হার। তখনকার সময়ে ভারত যখন বাইরের মাটিতে খেলতে যেত তখন ভারতীয় ফ্যান্সরা একটা আলাদাই আগ্রহ নিয়ে ম্যাচ দেখত, কারণ বাইরের মাটিতে জেতার মজাটাই আলাদা। কিন্তু ভারত যখন প্রথম ওয়ানডে ম্যাচ এরকম লজ্জাজনকভাবে হেরে গেল, তখন ইন্ডিয়ান ফ্যান্সরাও ভেবে নিয়েছিল যে না, ভারতের দ্বারা হবে না। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি নিজেও খুব হতাশ ছিল এই ম্যাচের পরে। সে সবাইকে ডেকে একটা কথাই বলল, যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভাবলে আগামী ম্যাচও হারতে হবে, তাই যেটা হয়ে গেছে সেটা ভুলে যাও আর আগামী 15 জানুয়ারির ম্যাচের জন্য জান লাগিয়ে দাও, কারণ দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। ব্যাস, ধোনির এই কথাই যেন সবাইকে সুপার চার্জ করে দিল। মাঝখানের এই 2 দিন ভারতীয় দল ঘাম ঝরানো প্র্যাকটিস করলো, আগের ম্যাচের ভুলগুলো যাতে আর না হয় তার দিকে বিশেষ নজর দিল। মহেন্দ্র সিং ধোনি নিজে দাঁড়িয়ে থেকে টিমের পুরো প্র্যাকটিস দেখছিলেন। দেখতে দেখতে 2 দিন কেটে গেল, আসলো সেই 15 জানুয়ারি, অর্থাৎ দ্বিতীয় ওয়ানডে খেলার দিন। এই 2 দিন কারোরই ঠিক মতো ঘুম হয়নি, কারণ সবার চোখে আজকের দিনটা ভেসে বেড়াচ্ছিল। ভারতীয় সময় দুপুর 2:30টার দিকে ভারতীয় ফ্যান্সরা আবার সেই টিভির পর্দায় চোখ রাখলো। এদিকে সাউথ আফ্রিকার জোহান্সবার্গে মহেন্দ্র সিং ধোনি অলরেডি পৌঁছে গেছে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন গ্রেম স্মিথের সাথে টস করার জন্য। সময় মতো টস সম্পন্ন হলো। ধোনি টস জিতে গোটা স্টেডিয়ামকে জানিয়ে দিল ভারত প্রথমে ব্যাটিং করবে। ধোনির এই ঘোষণা শুনতেই মুরলী বিজয় আর সচিন তেন্ডুলকার প্যাড পড়া শুরু করলো। ক্যামেরা ওদের দিক থেকে ফোকাস সরিয়ে যে একটু স্টেডিয়ামের দিকে ফোকাস করলো, দেখা গেল স্টেডিয়াম ভর্তি দর্শক, বেশিরভাগে সাউথ আফ্রিকান দর্শক, কিন্তু তাদের মধ্যেও দেখা মিলল কিছু ভারতীয় দর্শকদের যারা নিজেদের টিমকে সাপোর্ট করতে এসেছিল। সাউথ আফ্রিকার টিম মাঠে নামলো বোলিং করার জন্য। একটু চোখ ঘোরাতেই দেখা গেল টিমে রয়েছে হাসিম আমলা, গ্রেম স্মিথ, এবি ডিভিলিয়ার্স, জেপি ডুমিনি, মনি মর্কেল, ডেল স্টেনের মতো খতরনাক সব প্লেয়ার। অন্যদিকে ধোনিও তৈরি ছিল বিরাট কোহলি, সচিন তেন্ডুলকার, যুবরাজ সিং, জাহির খানদেরকে নিয়ে। অর্থাৎ বোঝাই যাচ্ছিল আজকের ম্যাচ হবে সমানে সমানে। যথারীতি ভারতের 2 জন ওপেনার মুরলী বিজয় আর সচিন তেন্ডুলকার প্যাড পরে মাঠে নামলেন। পিচের সামনে দাঁড়িয়ে 2 জন নিজেদের মধ্যে একটু কথা বলে নিলেন। স্ট্রাইক করলেন মুরলী বিজয়। অন্য প্রান্তে বল হাতে দাঁড়িয়ে অপেক্ষা করছে গতি আর সুইং এর রাজা ডেল স্টেইন। যথারীতি খেলা শুরু হলো। প্রথম বল বিজয় ডিফেন্ড করলো, তবে বিজয়ের ব্যাট বেশিক্ষণ শান্ত থাকলো না। ওভারের চতুর্থ বলেই সুন্দর একটি ফ্লিক করে প্রথম বাউন্ডারি আসলো ভারতের ঝুলিতে। পরের ওভার স্টেনের সাথে জুটি মিলিয়ে বল করতে আসলো লনওয়াবে সোৎসবে। কিপারের পাশে দুটো স্লিপ দাঁড় করিয়ে সোৎসবে যা বল করলো সেটা বিজয়কে চাপে ফেলে দিল। তবে ওভারের শেষ বলে আরেকটি বাউন্ডারি আসায় চাপ কিছুটা কমলো। এবারে স্ট্রাইকে আসলো মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকার, কিন্তু স্টেনের বল সচিন কোনো মতেই ব্যাটে কানেক্ট করতে পারছিল না। ওভারের পর ওভার কেটে যাচ্ছিল, কিন্তু ভারতীয় ব্যাটসম্যানরা কোনো রান তুলতে পারছিল না। 6 ওভার শেষে স্কোরবোর্ডে রান দাঁড়ালো মাত্র 13। ধোনি চিন্তায় পড়ে গেল। এদিকে মুরলী বিজয়কে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে কতটা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, আর ব্যাটসম্যানরা ফ্রাস্ট্রেটেড হয়ে গেলে যা হওয়ার মুরলী বিজয়ের সাথে তাই হলো। 8 ওভারের শেষ বলে বড় শট খেলতে গিয়ে মনি মর্কেলের হাতে ধরা দিলেন বিজয়। 32টি বল খেলে মাত্র 16 রান করে টিমকে তো চাপে ফেললেনই, সাথে নিজের উইকেটটাও দিয়ে এলেন। এর থেকে খারাপ শুরু ভারতের আর কি হতে পারত। এবার ব্যাটে নামলো বিরাট কোহলি, তবে খেলার চিত্র খুব একটা বদলালো না। 10 ওভার শেষে ভারতের ঝুলিতে আসলো মাত্র 28টা রান, 1 উইকেটের বিনিময়ে, অর্থাৎ ওভারে মাত্র 2.8 রান করে এগোচ্ছিল। মনে হচ্ছিল সাউথ আফ্রিকান বোলিং অ্যাটাকের সামনে ভারতীয় ব্যাটসম্যানরা হাঁটু গেড়ে দিয়েছে। এদিকে ধোনি এক নীরব দর্শক হয়ে ড্রেসিং রুমে বসে এই করুণ অবস্থার সাক্ষী হলো। এদিকে কোহলি আর সচিন মিলে সিঙ্গেল ডাবল নিয়েই ইনিংসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। দর্শকরা ভাবলো ঠিক আছে, অসুবিধে নেই, উইকেট তো পড়ছে না, 2 জন সেট হয়ে গেলে রান ঠিক উঠে আসবে। কিন্তু দর্শকদের এই আশা নিরাশায় পরিণত হতে খুব বেশিক্ষণ সময় লাগলো না।
18 নম্বর ওভারে মনি মার্কেলের শেষের বলের আগের বলে সচিনের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য বিরাট কোহলির রান আউট হয়ে যায়, অর্থাৎ এতক্ষণের তপস্যা পুরোপুরি ব্যর্থ। 34 বলে 22 রান করে সেট হওয়া বিরাট কোহলি ড্রেসিং রুমে যেতে বাধ্য হলো। বিরাটের পর ক্রিজে আসলো যুবরাজ সিং। সবাই ভাবলো যাক, যুবরাজ অন্তত ইনিংসটাকে সামলে নেবে, কিন্তু ওমা, পরের ওভারে সচিনও আউট। জোহান বোথার বলে প্লে ডাউন হলো সচিন তেন্ডুলকর। 44 বলে 22 রান করে সেও মাঠ থেকে বেরোল। উইকেট পেয়ে সাউথ আফ্রিকান টিম আনন্দে আত্মহারা হয়ে উঠল। এদিকে 20 ওভারে ভারতের রান উঠল মাত্র 69, অর্থাৎ রান তো হয়নি, উল্টে উইকেট পড়ে গেছে 3টি। মাঠে ছিল এবার মহেন্দ্র সিং ধোনি আর যুবরাজ সিং। এই সিচুয়েশনে দুজন মারবে না ধরবে এই নিয়ে সংশয় ছিল, তবে ধোনি ঠিক করলো আমরা ধরেই খেলবো, মাঝখানে লুজ বল পেলে শুধু সেখানেই চার্জ হবে, তাছাড়া কোনো ঝুঁকি নেওয়া যাবে না, কারণ উইকেট পড়লে ম্যাচটা যেখানে আছে সেখান থেকে আরো বাজে অবস্থায় চলে যাবে। ডিসিশনটা খারাপ ছিল না, আর কথা অনুযায়ী তারা কাজও করছিল। সিঙ্গেল ডাবল নিয়ে মোটামুটি ভালোই খেলছিল। সাউথ আফ্রিকান বোলিং সেদিন যা হচ্ছিল এক কথায় অসাধারণ। অবশেষে 28 ওভারে এসে ভারতের 100 রান পূর্ণ হলো। ধোনি হাঁপ ছেড়ে বাঁচল। এই দিন যুবরাজ সিং এর ইনিংসটা ছিল সত্যি একটা প্রশংসনীয় ইনিংস, কারণ সেই দিন ওই চাপের মধ্যে থেকে এই ছেলেটাই ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। এখনকার দিনে বিরাট কোহলি যে কাজটা করে, তখন যুবরাজ ঠিক একই কাজ করত, অর্থাৎ চাপের মধ্যে থেকে টিমকে বের করে আনা। আর যুবরাজ সিং এর সাথ দিচ্ছিল মহেন্দ্র সিং ধোনি। 37 নম্বর ওভারে সৎসবের বলে একটি 4 মেরে যুবরাজ তার হাফ সেঞ্চুরি পূর্ণ করে, কিন্তু পরের বলেই বড় একটা ঝটকা, যুবরাজ আউট। সৎসবে গর্জে উঠল, তবে যুবরাজ তার কাজ করে দিয়ে গেছিল। এই ওভারে ভারতের 150 রানও পূর্ণ হলো। খেলার মাত্র বাকি আর 13 ওভার, হাতে 6 উইকেট, তাই ভারতের ওপর থেকে চাপটা একটু হলেও কম ছিল। এখন সব দায়িত্ব ছিল ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি আর সুরেশ রায়নার ওপর। ভারতীয় ফ্যান্সদের বিশ্বাস ছিল তারা দুইজন ভারতকে অন্তত 250 রানের গন্ডি তো পার করাবেনি। কিন্তু যেমনটা বলেছিলাম, আজ সাউথ আফ্রিকান বোলারদের সামনে ভারতীয় ব্যাটসম্যানরা যেন হাঁটু গেড়ে দিয়েছিল। যুবরাজ আউট হওয়ার পরপরই রায়নাও আউট হয়ে গেল, আর রায়না আউট হতে হতেই ধোনিও আউট হলো। অর্থাৎ 44 ওভারে ভারতের রান দাঁড়ালো 175, 6 উইকেটের বিনিময়ে। খেলা যেন পুরোপুরি ঘুরে গেল। যেখানে ভারত চাপে পড়ার পরেও যুবরাজ সিং টিমটাকে টেনে তুলেছিল, সেইখান থেকে টিম আবার গর্তে পড়ে গেল। ভারতের শেষ ভরসা ধোনি আউট হতেই ভারতীয় টিমে যেন ধস নেমে গেল। রোহিত শর্মা, হরভজন সিং, জহির খান, আশিস নেহরা এরা এলো আর গেল। যেখানে 37 ওভারে ভারতের 150 রান ছিল 4 উইকেটের বিনিময়ে, সেখানে পরবর্তী 10 ওভারে ভারতের রান উঠল মাত্র 40 আর উইকেট পড়ল 6টা। ভারত অল আউট হয়ে গেল 47 ওভার 2 বলে, অর্থাৎ গোটা 50 ওভারও খেলতে পারল না ভারতীয় টিম। এই ঘটনা যেন গত ওয়ানডের স্মৃতি উস্কে দিল, যেখানে ভারত 135 রানে পরাজিত হয়েছিল। ব্যাটসম্যানদের এই পারফরমেন্স দেখে ধোনি প্রচণ্ড ক্ষুব্ধ হলো, কিন্তু সে ছিল বুদ্ধিমান, তাই সে রাগ করলো না, বরং মাথা ঠান্ডা করে প্ল্যান বানালো কিভাবে এই রানেও সাউথ আফ্রিকাকে পরাজিত করা যায়। আর এখান থেকেই শুরু হলো এই গল্পের দ্বিতীয় অধ্যায়। এই সামান্য টোটাল সাউথ আফ্রিকার জন্য খুবই কম ছিল, তার উপর তাদের নিজেদের মাঠে খেলা, অতএব পরিণাম কি হবে সেটা আগে থেকেই কল্পনা করা যাচ্ছিল। তবে যেটা কল্পনা করা যাচ্ছিল না সেটা হচ্ছে ধোনির মাথায় কি চলছে সেটা। সাউথ আফ্রিকান ব্যাটসম্যানরা খুবই কনফিডেন্ট ছিল, কারণ একদিকে তো তারা একটা ম্যাচ অলরেডি জিতে আছে, তার উপরে এই ম্যাচে তাদের বোলাররা অসাধারণ বোলিং করে ভারতকে মাত্র 190 রানে আটকে দিয়েছে। যথারীতি সাউথ আফ্রিকার 2 ওপেনার হাশিম আমলা আর গ্রেম স্মিথ ব্যাটিং করতে মাঠে আসলেন। ভারতের তরফে ওপেনিং বল করতে গেলেন জহির খান। আমলা জহিরের দ্বিতীয় বলে একটি 4 মেরে সাউথ আফ্রিকার ইনিংসের শুরুয়াত করলেন, তবে পরের 4টি বল আমলা টাচই করতে পারল না। দ্বিতীয় ওভারে আসলো একটি বড় ব্রেক থ্রু। মুনাফ পটেলের বলে হাশিম আমলা ক্যাচ আউট। ব্যাটের এজ লেগে বল চলে গেল সোজা ধোনির গ্লাভসে। দ্বিতীয় ওভারে এই বড় উইকেট ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই স্বল্প রান চেস করতে গেলে উইকেট ছাড়া কোনো গতি নেই। কিন্তু সাউথ আফ্রিকান ব্যাটসম্যানরা ছিল খুবই জেদি, বিশেষ করে ক্যাপ্টেন গ্রেম স্মিথ চতুর্থ ওভারে মুনাফ পটেলের বলে ব্যাক টু ব্যাক দুটো 4 মেরে জানান দিল সাউথ আফ্রিকা এখনো হেরে যায়নি। পরের ওভারে জহির খানকেও আর একটি 4 মারলেন তিনি। ধোনি বোলিংয়ে এবার একটু চেঞ্জ করলেন, বোলিংয়ে টানলেন আশিস নেহরাকে, কিন্তু স্মিথের ইন্টেনশন সেম ছিল। নেহরাকে পেয়েই প্রথমেই একটি 4 হাঁকালেন, তবে নেহরার সবচেয়ে বাজে ওভার ছিল 10 নম্বর ওভারটা।
এই ওভারে গ্রেম স্মিথের পার্টনার কলিন ইংগ্রাম একটি 6 আর একটি 4 মেরে গোটা 12 রান লুটে নিল। 10 ওভার শেষে সাউথ আফ্রিকার রান দাঁড়ালো 55, 1 উইকেটের বিনিময়ে। এই সময় ভারতের রান কত ছিল মনে আছে? মাত্র 28। সেখানে সাউথ আফ্রিকার রান প্রায় ডবল। এই অবস্থায় তো প্রত্যেকটা ইন্ডিয়ান ফ্যান্স এটাই ভেবেছিল ভারত এই ম্যাচ কোনোভাবেই জিততে পারবে না, এমনকি সাউথ আফ্রিকা 20 ওভারে এই ম্যাচ শেষ করে ফেলবে। তবে এটা ক্রিকেট খেলা, যে কোনো সময় যা কিছু ঘটতে পারে, আর এর জন্যই তো ক্রিকেটকে অনিশ্চয়তার খেলা বলা হয়। প্রথম 10 ওভার পুরোপুরি সাউথ আফ্রিকার পক্ষে গেলেও খেলার আসল টুইস্ট এখনো বাকি ছিল। 10 ওভারে এত বেশি রান আর উইকেট না পড়ায় ধোনি খুবই চিন্তিত ছিল। সে জানতো এই ম্যাচ জিততে হলে উইকেট লাগবেই লাগবে, আর সেটাও এখনই। তাই ধোনি হরভজন সিংকে বলে টানলেন, এক প্রকার বলা যায় রিস্ক নিয়েই, কারণ দুজন ব্যাটসম্যান ক্রিজে পুরোপুরি সেট হয়ে আছে, আর স্পিনারকে পেলে তারা যে রুদ্রমূর্তি ধারণ করবে সেটা ধোনি ভালো করেই জানতো। কিন্তু ব্যাটসম্যানরা মারতে গেলে উইকেটও যে আসতে পারে সেটাও ধোনির মাথায় ছিল। যথারীতি 11 নম্বর ওভারে হরভজন সিং একটি দারুণ স্পেল করে মাত্র 3 রান দিয়ে ওভার শেষ করে। তবে সে আসল জাদু দেখায় 13 নম্বর ওভারে। ওভারের প্রথম বলে অফ স্টাম্পের লাইনে বল সোজা গিয়ে হিট করে কলিন ইংগ্রামের প্যাডে। ভারতের জোরালো আবেদনে আম্পায়ার আঙুল তোলে, কিন্তু ইংগ্রাম সাথে সাথে রিপ্লে নেয়, তবে কোনো লাভ হয় না। স্পষ্ট দেখা যায় বলটি প্রথমে প্যাডে হিট করেছে, আর এর সাথে ভারত পায় এক বিশাল বড় উইকেট। সেট ব্যাটসম্যান প্যাভিলিয়নে। ধোনি সাথে সাথে সবাইকে জড়ো করে ছোট্ট একটা আলোচনা করে নেয়। সে সবাইকে বিশ্বাস দেয় যে এখান থেকেও আমরা ম্যাচ জিততে পারি, তার জন্য সবাইকে 200% দিয়ে খেলতে হবে। সবাই ধোনির কথায় সম্মতি জানায়। এদিকে সাউথ আফ্রিকার বড় দুটো উইকেট পড়ে গেলেও মাঠে ছিল ক্যাপ্টেন স্মিথ আর মিস্টার 360 এবি ডিভিলিয়ার্স। দুজনেই খতরনাক ব্যাটসম্যান, একবার হাত জমে গেলেই ম্যাচ শেষ। তবে ম্যাচ শেষ হওয়ার আগে ডিভিলিয়ার্সের ইনিংস যে এভাবে শেষ হয়ে যাবে সেটা সাউথ আফ্রিকান ফ্যান্সরা একেবারেই কল্পনা করতে পারেনি। 16 নম্বর ওভারে নেহেরার প্রথম বলে এবি ডিভিলিয়ার্সের ব্যাটে এজ লেগে বল চলে যায় সোজা ধোনির গ্লাভসে। ডিভিলিয়ার্স আউট হয় মাত্র 8 রান করে। এ যেন ভারতের জন্য ছিল এক সেরা পুরস্কার। ডিভিলিয়ার্সের উইকেট পড়ার পরেই ভারতীয় টিম যেন আরও জেগে উঠল। স্টেডিয়ামে যে সমস্ত ভারতীয় ফ্যান্সরা এতক্ষণ চুপ করে একটা কোনায় বসেছিল, তারাও পতাকা নিয়ে ভারতীয় টিমকে চিয়ার আপ করতে লাগলো। এবার ব্যাটে নামলো জেপি ডুমিনি। ক্যামেরায় স্কোর বোর্ডের দিকে ফোকাস করতেই দেখা গেল 20 ওভার অতিক্রান্ত হয়েছে, আর সাউথ আফ্রিকার রান দাঁড়িয়েছে 93, 3 উইকেটের বিনিময়ে। অর্থাৎ রান রেট 5.5 থেকে নেমে হয়ে গেছে 3.2-এ। মানে সাউথ আফ্রিকার ব্যাটিংয়ে যে ধাক্কা লেগেছে এটা স্পষ্ট ছিল। অন্যদিকে এটাও দেখতে হবে যে সাউথ আফ্রিকার আর খুব বেশি রান দরকার ছিল না, জেতার জন্য 30 ওভারে দরকার মাত্র 97 রান। হাতে আছে 7-7খানা উইকেট। কিন্তু আপনাদের আগেই বলেছিলাম খেলায় টুইস্ট এখনো বাকি। সাউথ আফ্রিকার ক্যাপ্টেন গ্রেম স্মিথ আর জেপি ডোমিনি বুদ্ধি করে সিঙ্গেল ডাবল নিয়ে ইনিংসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। ধোনি ব্যাপারটা ধরে ফেললো, কিন্তু তার কাছে কোনো অপশনই ছিল না, কারণ সব বোলারই প্রায় ট্রাই করা হয়ে গেছে। তাই সে এমন একটি ডিসিশন নিল যেটা সবাইকে চমকে দিল। সে বোলিংয়ে আনলো রোহিত শর্মাকে, আর রোহিত বলে এসে তাক লাগিয়ে দিল সবাইকে। ওভারের তৃতীয় বলেই জেপি ডোমিনি রোহিত শর্মার বলে ক্যাচ আউট। সাউথ আফ্রিকার আর এক বড় উইকেটের পতন। এই উইকেট পড়তেই ধোনি খুব ভালোভাবে বুঝে গেল এই পিচে স্পিনারদের দিয়ে বেশ ভালোই কাজ হচ্ছে, তাই সে কন্টিনিউ স্পিনারদের দিয়ে বল করাতে লাগলো। আর এতেই সাউথ আফ্রিকান ব্যাটিং একেবারে স্লো হয়ে গেল। যেখানে গ্রেম স্মিথ আগে ঝোড়ো ব্যাটিং করছিল, সেখানে তার স্ট্রাইক রেট একেবারে তলানিতে গিয়ে ঠেকলো। অবশ্য তার কিছুই করার ছিল না, কারণ সে একদিকে নিজেই দাঁড়িয়েছিল, 50 রানে পূর্ণ করে ফেলেছিল, কিন্তু অন্যদিকে কোনো ব্যাটসম্যান তার সাথ দিচ্ছিল না। আর ভারতের জন্য ছিল এটা সব থেকে বড় সুযোগ, যেটার সদ্ব্যবহার ভারত খুব ভালোভাবেই করলো। 30 ওভার শেষে সাউথ আফ্রিকার রান দাঁড়ালো 141, 4 উইকেটের বিনিময়ে। এখান থেকে তাদের জিততে দরকার মাত্র 49 রান। যে কেউ দেখলে এটাই বলবে যে সাউথ আফ্রিকা ম্যাচটা জিতে গেছে, কিন্তু সেদিন ছিল প্রতিশোধের দিন, তাই কোনো কিছুই শেষ অবধি ঠিক করা ছিল না। ভারতীয় বোলিং ঠিকঠাকই হচ্ছিল, কিন্তু পথের কাটা হয়েছিল সাউথ আফ্রিকার ক্যাপ্টেন গ্রেম স্মিথ। আর এই পথের কাটা তুলতে পারলেই ভারতের জন্য পথ পুরোপুরি পরিষ্কার। গ্রেম স্মিথ তখন একাই 77 রান করে সাউথ আফ্রিকার ইনিংসকে প্রায় অর্ধেক রাস্তা এগিয়ে নিয়ে গেছে। আর কিছু দূর গেলেই ম্যাচটা জিতে যাবে তারা।
কিন্তু ঠিক এই সময়ই বলে আসলো মুনাফ প্যাটেল আর এসেই স্মিথকে বোল্ড আউট করে দিল। ব্যাস, এখান থেকেই খেলা ঘুরে গেল। পুরো স্টেডিয়াম ভারতীয় দর্শকদের চিৎকারে ফেটে পড়ল, কারণ সবাই জানে এই উইকেট কত বড় ছিল। ধোনির সাথে সাথে স্পিনারদের সরিয়ে ফাস্ট বোলারদের অ্যাকশনে আনলো, আর ধোনির প্ল্যান খুব ভালোভাবে কাজও করলো। জাহির খান এসেই ডেভিড মিলারকে খেয়ে নিলেন। দেখতে দেখতেই সাউথ আফ্রিকার 6 উইকেট পড়ে গেল। 35 ওভারে সাউথ আফ্রিকার রান 163, 6 উইকেটে। জিততে দরকার আর মাত্র 27 রান। ম্যাচে তখন টান টান উত্তেজনা। ম্যাচ এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখান থেকে যে কেউ জিততে পারে। কিন্তু 36 নম্বর ওভারে জাহির খান এসে সাউথ আফ্রিকার জেতার আশায় জল ঢেলে দিলেন। ওভারের প্রথম বলে জোহান বোথাকে আউট করে দিল জাহির। সাউথ আফ্রিকার 7 উইকেট পড়ল, কিন্তু 7 উইকেট পড়ার পরেও সাউথ আফ্রিকা লড়াই করে যাচ্ছিল। তারা তখনও হাল ছাড়েনি, ছোট ছোট সিঙ্গেল দিয়ে ম্যাচটাকে ক্লোজ করছিল। কিন্তু যুবরাজ 39 নম্বর ওভারে এসে ডেল স্টেনকে আউট করে দিলেন। ম্যাচে আবার টুইস্ট এলো। স্টেডিয়ামের দর্শকরা এক মুহূর্তের জন্য সিটে বসতে পারছিলেন না। প্রত্যেক মুহূর্তেই মনে হচ্ছিল এই বুঝে একটা উইকেট পড়ে যায়। যাই হোক, স্টেন আউট হওয়ার পর ব্যাটে নামলো মনি মার্কেল। সে এসে রায়নাকে একটা 4 মেরে দিল। এদিকে ওয়েন পার্নেল ছোট ছোট সিঙ্গেল নিয়ে ইনিংসটাকে অনেকটা ছোট করে দিয়েছে। এবার আসলো সেই মুহূর্ত, যেই মুহূর্তের জন্য সাউথ আফ্রিকা একেবারেই তৈরি ছিল না। 42 ওভারের শেষে সাউথ আফ্রিকার রান 187, 8 উইকেটের বিনিময়ে, অর্থাৎ জিততে দরকার আর মাত্র 4 রান। এই সময় অন্য কোনো ক্যাপ্টেন হলে হয়তো আশা ছেড়ে দিত, কিন্তু ধোনি অন্য ধাতুর তৈরি। সে মুনাফ প্যাটেলকে আবার বলে টানলো আর ফিল্ডিংয়ে একটু চেঞ্জ করলো। মুনাফের কাছে এটা যেন ছিল এক অগ্নি পরীক্ষা। সে প্রথম বল করলো 1 রান। এখন জিততে দরকার 3 রান। 2 রান করলেই ম্যাচ ড্র হয়ে যাবে। কিন্তু পরের বলে ঘটলো মিরাকেল। মুনাফের দ্বিতীয় বলটা ছিল অফ স্ট্যাম্পের বাইরে একটা শর্ট বল। মনি মার্কেল বলটাকে হিট করলো একটা ম্যাচ উইনিং 4-এর জন্য। কিন্তু এ কি, বলটা সোজা গিয়ে জমে গেল পয়েন্টে দাঁড়িয়ে থাকা ইউসুফ পাঠানের হাতে। উইকেট। ভারতীয় ফিল্ডাররা গর্জে উঠল। আর মাত্র একটা উইকেট বাকি। মাঠে নামলো সবসবে, যে দারুণ বল করে ভারতীয় ব্যাটসম্যানদের কাঁদিয়ে ছেড়েছিল। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন, এখন তাকেই দাঁড়াতে হলো মুনাফ প্যাটেলের সামনে। মুনাফের তৃতীয় বল সবসবে ডট করলো, কিন্তু পরের বলেই চালাকি করে একটা সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দিল পার্নেলকে। এখন জেতার জন্য দরকার মাত্র 2 রান। ম্যাচ একেবারে টান টান উত্তেজনায় দাঁড়িয়ে। দর্শকদের হার্টবিট বেড়ে গেছে। টিভিতে চোখ রাখা প্রত্যেকটি দর্শক তখন এক দৃষ্টিতে তাকিয়ে আছে টিভির দিকে। মুনাফ প্যাটেল তার 5ম বলটি করলো ওয়েন পার্নেলকে। পার্নেল হিট করলো, কিন্তু বলটা চলে গেল সোজা ফিল্ডারের হাতে। এবার লাস্ট বল। এমন মনে হচ্ছিল যেন এটা ম্যাচের শেষ বল। যদি হয় এই বলেই হবে, যদি না হয় আর হবে না। যথারীতি মুনাফ প্যাটেল লাস্ট বল করার জন্য স্টেপ নিল। ধোনির সাথে সাথে তাকে দাঁড় করালো। দাঁড় করিয়ে ফিল্ডিংয়ে কিছু চেঞ্জ করলো। পয়েন্টে আনলো যুবরাজ সিংকে। ধোনি ইশারা দিতেই মুনাফ প্যাটেল লাস্ট বল করার জন্য দৌড় লাগালো। লাস্ট বল করলো ঠিক সেম লাইন সেম লেন্থে, অর্থাৎ অফ স্টাম্পের বাইরে শর্ট বল, আর পরিণাম একই। ওয়েন পার্নেল বলটিকে সজোরে হিট করলো 4 মারার জন্য, আর বল চলে গেল ঠিক একই জায়গায় যুবরাজ সিং এর হাতে। একটি অসাধারণ ক্যাচ, আর এরই সাথে ইন্ডিয়া জিতে নিল এই বদলার ম্যাচটি। যেই ম্যাচ শেষ অবধি সাউথ আফ্রিকার জেতার কথা ছিল, সেই ম্যাচ ভারত জিতে গেল। এটা সম্ভব হলো শুধুমাত্র মুনাফ প্যাটেলের বোলিং আর ধোনির বুদ্ধির জন্য। ম্যাচ শেষে সাউথ আফ্রিকার প্লেয়ার এবং ক্যাপ্টেন স্মিথ এর জন্য এক প্রকার ধোনিকেই দায়ী করলেন। তারা স্বীকার করলেন যে ধোনির অসাধারণ বুদ্ধির জন্যই এই ম্যাচ তাদের হারতে হয়েছে। তাহলে বন্ধুরা, এই ম্যাচে ধোনির ক্যাপ্টেন্সিকে আপনি 10-এর মধ্যে কত নম্বর দেবেন নিচে কমেন্ট করে জানান। আর যদি মহেন্দ্র সিং ধোনির ফ্যান হন তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, আর এরকমই ক্রিকেটের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।